আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ রাজনৈতিক আপডেট ছিল বা হালকা পাতলা আছে, তবে আসলে এই বিষয়গুলো আলোচনা করতে চাই না। হঠাৎ করে মনটা একটু অন্যরকম হয়ে গেল, খারাপই বলা চলে। বিষয়টা হলো যে একটু আগে একটা নিউজ দেখলাম যে জুলাই আগস্ট অভ্যুত্থানের 4 জন আহত যোদ্ধা যারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছেন, তারা 4 জন আজ বিষ পান করেছেন। তারা আত্মহত্যার উদ্দেশ্যে তারা আজকে বিষ পান করেছেন। তাদের উদ্দেশ্য, তারা বলতে চাচ্ছে যে তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না বা এখন পর্যন্ত তাদের উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়নি। যে চিকিৎসা দেওয়া হচ্ছে তাতে তারা এখনও সুস্থ হননি, চোখ হারিয়েছেন। আসলে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ বললেন যে আসলে ওনারা কেউ কেউ বলছেন অ্যাটেনশন চাচ্ছেন, আবার একজনকে নাকি ইতিমধ্যে বিদেশ থেকে চিকিৎসা করে নিয়ে আসা হয়েছে। তো আসলে মেইন যে জিনিসটা, হাসপাতালের পরিচালক বললেন যে আসলে ওরা একটা ট্রমার মধ্যে আছে এবং ওরা কোনো অবস্থায় হাসপাতাল ছেড়ে যেতে চাচ্ছে না। এই জন্য যে আসলে হাসপাতাল থেকে গেলে সরকার হয়তো তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেবে, তাদের হয়তো আর চিকিৎসাটা ঠিকমতো কন্টিনিউ হবে না এবং তারা হয়তো আর স্বাভাবিক জীবনে আর ফিরতেও পারবেন না। আসলে একটি ভয় আছে, একটি ট্রমা আছে, মানসিক যে পরিস্থিতি, তার কারণে আত্মহত্যা করতে চাওয়ার যে চেষ্টা, সেটা খুবই অস্বাভাবিক বলা যাবে না একবারেই। তারা বিষ পান করার পরে তাদেরকে জরুরি ভিত্তিতে সরওয়ার্দী মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা এখন আলহামদুলিল্লাহ 4 জনই ভালো আছে। এবং আপনারা জানেন যে 2 দিন আগে হাফিজ হাসান সম্ভবত নাম, উনি মারা গিয়েছেন। ওনার জানাজা হয়েছে শহীদ মিনারে। আসলে এই যে 2000 মানুষ মারা গেলে এবং প্রায় 30 থেকে 50,000 আহত, চোখ হারানো, পঙ্গু, এবং আসলে ওনাদের অবদান তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই লোকগুলা যারা আসলে একটা বাস্তবতার জায়গায় চিন্তা করি আমরা যারা ছোটোখাটো চাকরি করি বা ব্যবসা করি, আসলে আমার ব্যবসাটা যদি 6 মাস 9 মাস এই যে 10 মাস বন্ধ থাকে, তাহলে আসলে আমি কি আবার আমার সেই ব্যবসায় ফেরত যেতে পারবো, সেই চাকরিতে ফেরত যেতে পারবো? বা এতদিন পরে দেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কি আমি আমার চাকরিটা ফেরত পাবো? আবার অনেকে মারা গিয়েছে বা আহত হয়েছে, সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এই লসটা আসলে কীভাবে রিকভারি হবে? একটা বিষয় অত্যন্ত জরুরি, যে মানসিক স্বাস্থ্যের যে বিষয়টা আমাদের দেশে কখনোই সেটাকে গুরুত্ব দেওয়া হয় না, এটা ইগনোর করা হয়। এবং কি বলবো, যে এইখানে তো শুধু আসলে এই আমাদের এই টোটাল জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা একদম এই জেনজি বলেন এবং যারা সরাসরি এই রাস্তায় নেমেছে বা এই বিষয়গুলো দেখেছে অনলাইনে অফলাইনে, তারা সকলের মধ্যে কিন্তু একটা ট্রমা সিচুয়েশান আছে এবং প্রত্যেকেরই কিন্তু একটু মানসিক ট্রিটমেন্ট দরকার। বিশেষ করে যারা সরাসরি মাঠে নেমেছে তাদের আরও বেশি, কারণ দিনকে দিন এগুলো কিন্তু একটা প্রেশারের মতো হয়ে যাবে এবং ওনাদের পক্ষে কিন্তু অনেকের পক্ষে, সকলের মানসিক স্ট্রেংথ এক না, অনেকের পক্ষে সারভাইভ করা কঠিন হয়ে যাবে। আর এইভাবে নিজের জীবনকে হুমকি মুখে ফেলে যখন অর্থনৈতিক কষ্ট বা পারিবারিক সামাজিক যেই পরিস্থিতি, নেগেটিভ পরিস্থিতি, তার মোকাবেলা করা কিন্তু অনেকের পক্ষেই হয়তো সম্ভবপর হয়ে উঠবে না। দেখুন এই ছেলেগুলো কিন্তু অত্যন্ত সাহসী, যারা দেখুন একটা বুলেটের সামনে দাঁড়ানো, আমি তো আসলে একদিন দুদিন নিজের চোখে দেখেছি সামনে থেকে, যে আসলে সামনে থেকে মানে একদম বুলেটের সরাসরি না, একটু দূর থেকেই দেখেছি, কিন্তু আমি দেখেছি আসলে যে ফায়ার করলে বুকের ভিতরে কেমন লাগে, তারপরে যখন দৌড়ে এসে ফায়ার করতেছে তখন কেমন লাগে। আসলে এই যে বিষয়গুলা, এইটার মধ্যে তারা কীভাবে এই ভয়গুলা ভেঙে একদম সামনে চলে গেছে,
তারা গুলির মুখে চলে এসেছে, রাবার বুলেট না, সরাসরি গুলি, ছড়া গুলি, একদম লিথল ওয়েপনের মুখে চলে গেছে তারা। ঠিক আছে, অতএব এই ছেলেগুলো কিন্তু অসম্ভব সাহস। অতএব এই সাহসটাকে কিন্তু আমাদের কাজে লাগানো দরকার ছিল, এবং আমরা কিন্তু এখন পর্যন্ত পারিনি। এবং যাই বলুক যে আসলে যারা নেতৃত্ব আসলে অল্প বয়সে যেটা হয়, যে অভিজ্ঞ যারা আছেন সমাজের এবং রাজনীতিবিদ, আসলে সকলেই শুধু মুখেই কৃতজ্ঞতা স্বীকার বা আসলে অনেক সময় তাও করতে যাচ্ছেন না, এবং ক্রেডিট নিয়ে ভাগাভাগি। কিন্তু আসলে ক্রেডিট তো শুধু আহত নিহতদের, আর কারো কোনো ক্রেডিট নেই। 2000 শহীদ পরিবারের ক্রেডিট তারা। আমরা এখন যেটা করছে সরকার, যে ক্ষমতা, আসলে এটা না। 24-এর পরবর্তীতে এখন যেটা দেশের দায়িত্ব, সরাসরি দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব দেশকে গড়ার, দেশ গড়ো, আহত নিহত পুনর্বাসন করো, সংস্কার করো, বিচার করো, একটা সুন্দর নির্বাচন দাও। কিন্তু আসলে সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের গর্ব, বিশ্বের গর্ব, আমাদের অহংকার। কিন্তু আসলে উনি নিজেই বলেন, ছাত্র আমাকে বসেছে, রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, রক্তই আমাদের ম্যান্ডেট। কিন্তু আসলে যারা রক্ত দিল সরাসরি, তাদের আসলে কি হলো? আমরা কি আর কি পারলাম না যে তাদেরকে একটু পুনর্বাসন করতে? এবং ওনার নিজেরও কিন্তু 600 কোটি প্লাস টাকা মওকুফ হয়েছে, ট্যাক্সের যে প্রবলেম ছিল ইয়ের সাথে, হাসিনা সরকারের সাথে। তো এই ছেলেগুলোর পুনর্বাসনে 600 কোটি টাকা লাগতো। এটারও তো আমরা এরকম আজকে বললাম আর কি, যে ওইটা লাগাইতে বিষয়টা এরকম না। আসলে এরা তো আমাদেরকে দেশ দিল, আমাদেরকে একটা নতুন দেশ গড়ার সম্ভাবনা। আমরা পারবো কিনা জানি না, আল্লাহই ভালো জানে যে আমরা পারবো কি পারবো না। কিন্তু যে জাতিগত বিভেদ এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, তাতে কিন্তু তেমন ভালো কিছু দেখা যাচ্ছে না। কারণ সংস্কার বলেন বা বিচার বলেন, পুনর্বাসন বলেন, 10 মাস কিন্তু শেষ। এগুলো কিন্তু আমরা কোনো অগ্রগতি এখনও দেখিনি। যদিও বলতেছে এখন দৃশ্যমান হবে, হলে তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু নির্বাচনের কথা বললে এক গ্রুপ বলতেছে নির্বাচনে বেশি পাগল হয়ে গেছে, আর গ্রুপ নির্বাচন একবারে দিতে চাচ্ছে না। আসলে এখানে কেন দিতে চাচ্ছে এটাও বুঝতে হবে, যে একটা পার্টি আছে যারা আসলে এই নির্বাচনটা হয়ে গেলে কিন্তু ক্ষমতার স্বাদ হারিয়ে ফেলবে। আবার একটা পার্টি আছে, সে নির্বাচন হলে কিন্তু ক্ষমতার মাধ্যমে তো রাজত্ব কায়েম করবে, পেশি শক্তি কায়েম করবে। কিন্তু আসলে যে ওই যে জনতার ক্ষমতা না জনতা, আসলে জনতার কোনো আলাপ নাই। জনতা কিন্তু কি করতেছে, জনতা মারা যাইতেছে। জনতারা সবাই মিলা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য মারা গেছে ছাত্রদলের, কী হইলো, তার জানাজা পড়লো। কদিন ছাত্রদলের পোলাপান চেষ্টা করলো, কিন্তু দেখেন বৈষম্য বিরোধীর কোনো পোলাপান নাই, সমন্বয়ক নাই, উপদেষ্টা নাই, ছাত্র উপদেষ্টা নাই। অথচ সেটা কিন্তু ফ্রন্ট লাইনের যোদ্ধা জুলাই আগস্টের, তারা কিন্তু সব ভুলে গেল। তারপরে কী হইলো, ওই যে পরশুদিন একজন হাফেজ হাসান, উনি মারা গেলেন, ওনার জানাজা হইলো, শেষ। তারপরে কী হলো, আজকে 4টা ছেলে আবার বিষ খেলো, যদিও মারা যায়নি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। কিন্তু এইভাবে কি আসলে হয়? এইভাবে আসলে যারা জীবন দিল, যারা ইয়েগুলো, তাদের যদি আমরা পুনর্বাসন সর্বোচ্চ না করতে পারি, এই কটা ছেলেরা না করতে পারি, তাহলে একটা দেশ জাতি আমরা কীভাবে করব? আসলে আজকে বলতে চাচ্ছিলাম যে ডক্টর ইউনূসের সাথে, তারপরে এনসিপির বিভিন্ন প্রোগ্রাম, তারপর বিএনপির বর্তমান রাজনৈতিক সর্বশেষ প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু আসলে হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে এই নিউজটা দেখার পরে আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে, এবং আসলে আর অন্য কিছু আর বলতে চাই না। আপনারা সবাই সকলের প্রতি দোয়া করবেন, এবং আমি নিশ্চিত যে অনলাইন অফলাইনে যেভাবে বিভিন্ন ভিডিও এখনও ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন নিউজ, তারপরে তখন জুলাই আগস্টের যেই পরিস্থিতি, যে ঘটনা, যে হেলিকপ্টার থেকে গুলি, সরাসরি গুলি, এগুলো যারা দেখেছেন বা উপস্থিত ছিলেন বা ভিডিওতে দেখেছেন বা সবার মধ্যে একদম ট্রমা আছে। সকলে এই ট্রমা থেকে বের হয়ে আমাদেরকে আসতেই হবে, এবং এই বের হয়ে আসার জন্য সরকারের যেটা করা দরকার, বা রাজনৈতিক দলগুলো যেটা, একটা সুন্দর পরিবেশ থাকবে, মানুষ আস্তে আস্তে সেখান থেকে স্লোলি ডেভেলপ করবে তার মানসিক স্বাস্থ্যের এবং তার ভিতরে কনফিডেন্সের। যেহেতু সেটা হচ্ছে না, সেহেতু আমরা নিজেরা নিজ দায়িত্বে নিজেদের প্রতি খেয়াল রাখবো, এবং পাশের লোকজনের প্রতিও খেয়াল রাখবো। এটা ভাবার কোনো কারণ নাই যে সরাসরি আন্দোলনে গেছে শুধু সেই ট্রমার মধ্যে থাকে, বিষয়টা এরকম না।
যারা আন্দোলনের এই টোটাল পরিবেশে বাংলাদেশে যারা ছিল, যারা আন্দোলনের পক্ষে ছিল, তাদের মধ্যে সকলের মধ্যে কিন্তু এক ধরনের ট্রমা কাজ করতেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।